मिडिल क्लास। ये गवर्नमेंट हॉस्पिटल का कमरा है जहां बेड पर ही नहीं फ्लोर पर भी पेशेंट्स भरे हुए हैं। 2020 में इंडिया के 320 लाख मिडिल क्लास एक झटके में गरीब बन गए और रिपोर्ट्स के अनुसार तो इंडिया का मिडिल क्लास आगे जाके और भी ज्यादा श्रिंक होता जाएगा। इनफैक्ट जल्द ही इंडिया के लोअर क्लास से भी गरीब होने वाले हैं। তোমার চাকরি ভালো, ইনকামও ভালো, তবুও মাস শেষে তোমার হাত শূন্য কেন? ব্যাপারটা কি তুমি কি জানো? আজকের পৃথিবীতে মধ্যবিত্ত হওয়াটাও হলো সবথেকে বড় ফাঁদের অংশ হওয়া। এই ফাঁদে পড়ে তুমি সারা জীবন শুধু দৌড়াবে কিন্তু এগোতে পারবে না, কারণ তুমি যে জীবনটাকে সফলতা বলে স্বীকার করে নিয়েছো সেটা আসলে একটা কারাগার যার নাম লাইফস্টাইল। আসুন আজকে আমরা খুঁজি এই মধ্যবিত্তর ফাঁদ থেকে মুক্তির পথ। মধ্যবিত্তর ফাঁদ, যাকে দুই আয়ের ফাঁদ বা জীবনযাত্রার মুদ্রাস্ফীতির ফাঁদ বলা হয়। দুই আয়ের ফাঁদ বলতে যেই সব ফ্যামিলিতে দুইজন আয় করে, এটি আজকের সময়ের একটি ব্যাপক অর্থনৈতিক সামাজিক সমস্যা। তুমি খেয়াল করে দেখবে যে শিক্ষিত পেশাদার চাকরিজীবী পরিবারগুলো যাদের ইনকাম দেখলে মনে হয় ভালোই আছে, তারা প্রায় আর্থিক চাপে থাকে এবং বেতন আসার সঙ্গে সঙ্গে খরচ হয়ে যায়, কিন্তু তাদের বাইরের দিক থেকে দেখলে মনে হয় সফল। তাই তো এই ঘটনাটি প্রথম জনপ্রিয় করেন এলিজাবেথ ওয়ারেন এবং অ্যামেলিয়া ওয়ারেন ত্যাগী তাদের 2004 সালের বই দ্য টু ইনকাম ট্র্যাপ, হোয়াই মিডিল ক্লাস মাদার্স অ্যান্ড ফাদার্স আর গোয়িং ব্রোক। এই বইটিতে দেখিয়েছে যে দুইজনের ইনকামের পরিবার, যা একসময় বেশি নিরাপত্তার পথে ছিল, কিন্তু আজকাল দুইজনের আয়ের পরিবারটি আগের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, কারণ নির্দিষ্ট খরচ, ফিক্সড কস্ট বেড়েছে এবং অর্থনৈতিক কাঠামো বদলে গেছে। এর উদাহরণ হলো 2026 সালের প্রেক্ষাপট এই ফাঁদের একটি বিস্তারিত আপডেট দেয়। আজকে আমরা জানবো কারা এতে প্রভাবিত হয়, কিভাবে এটি কাজ করে, ঐতিহাসিক বিবর্তন এবং ভৌগোলিক পার্থক্য, সমাজে এর গুরুত্ব এবং এ থেকে বেরোনোর বাস্তব উপায়। এর তাৎপর্য আজকের দিনে খুবই বেশি। মধ্যবিত্তের পুরনো পথ আর আজকের দিনের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করে না, যা ব্যাপক উদ্বেগ, কম সঞ্চয় এবং উন্নতির পথ আটকে দেয়। এই ফাঁদ বোঝা এবং মোকাবিলা করাই আমাদের উচিত। মূলত মধ্যবিত্তর ফাঁদ হলো যখন উচ্চ ইনকামের সঙ্গে সমান বা তার চেয়ে বেশি জীবনযাত্রার খরচের সাথে মিলে যায়, ফলে খুব কম অবশিষ্ট টাকা থাকে, সেভিংস বা সঞ্চয় নেই বললেই চলে, এবং আর্থিক স্বাধীনতা সীমিত। যেমন তুমি একটু ভেবে দেখো, পরিবারগুলি যথেষ্ট ইনকাম করে আরামদায়ক চেহারা বাজারে বজায় রাখতে পারে, সুন্দর বাড়ি গাড়ি, সন্তানের শিক্ষা, জরুরি অবস্থা, আবার ইচ্ছা মতন খরচের জন্য কোনো ব্রেক নেই। এক প্রকারভাবে বলতে গেলে খরচ হয়েই যাচ্ছে। এটি আজকের সময়ের স্থায়ী অবস্থা হয়ে দাঁড়িয়েছে। এক কথায় বলতে গেলে বাড়িতে গরিব, গাড়িতে ধনী, নগদ পোহারে ভাঙা, সম্পদ আছে কিন্তু নিরাপত্তা নেই। এতে প্রধান শিকার হয় দুই আয়ের পরিবার, সন্তান সহ, মানে হলো বাবা মা আর সন্তান, যারা দুইজনের আয়ের উপর নির্ভর করে। ভালো এলাকায় বাড়ি, মানব সম্পন্ন শিক্ষা, স্বাস্থ্য, শিশুপালন এবং যাতায়াতের খরচ চালায়। এরা সাধারণত কলেজে পড়া লোক। এদের সাদা কালো পেশা যেমন শিক্ষক, নার্স, মধ্যস্তরের ম্যানেজার, আর দক্ষ নীল কালারের কাজের মানুষ যেমন ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ছোট ব্যবসায়ী, রাজমিস্ত্রি, মার্বেল মিস্ত্রি, কার্পেন্টার ইত্যাদি। এদের মিলিত আয় প্রায় জাতীয় গড়ের চেয়ে বেশি। এরা মধ্য থেকে উচ্চ মধ্যবিত্ত স্তরে পড়ে, কিন্তু এরা কখনোই ধনীবোধ করে না, বরং বেতন আসার সঙ্গে সঙ্গেই খরচ হয়ে যায়। অপ্রত্যাশিত ঘটনার জন্য খুব কম সঞ্চয় থাকে। ধরুন কারো কিছু শরীর খারাপ হয়ে গেল, তখন এদের কাছে কিছু টাকা থাকে বা টাকা নেই বললেই চলে। এই ফাঁদটিকে টিকিয়ে রাখে এই 4টি পয়েন্ট। এক, অর্থনৈতিক প্রতিষ্ঠান, ব্যাংক, ক্রেডিট কার্ড, ঋণদাতা কোম্পানি এর উচ্চ সুদ থেকে লাভ করে, যেমন ক্রেডিট কার্ড, স্টুডেন্ট লোন, গাড়ির লোন, হোম লোন। এরা সহজেই লোন দেয় তোমার মনের ফাঁক ভরাট করতে। উদাহরণ যেমন বেশি টাকা নেই তবুও গাড়ি কিনে ফেললেন, কিসের মাধ্যমে? এই লোনের মাধ্যমে। এই লোনের কারণে কেনাকাটার অ্যাক্সেস বেড়েছে, কিন্তু মধ্যবিত্তর টাকায়। 2, ভোগ্য অর্থনীতি, বিজ্ঞাপন, কর্পোরেশন এবং সুখ সাফল্য ভোগের সঙ্গে যুক্ত করে। বড় বাড়ি, নতুন গাড়ি, ক্রমাগত আপডেট। উদাহরণস্বরূপ যেমন বাড়ি আছে তাও বড় বাড়ি করতে হবে, গাড়ি আছে কিন্তু গাড়িটা পুরাতন হয়ে গেছে, এবারে নতুন গাড়ি একটা কিনতে হবে। আর অন্যদিকে রয়েছে বিজ্ঞাপন। ধরুন বিজ্ঞাপনে একটা টিভি দেখাচ্ছে, আরে নতুন টিভি, বড় স্ক্রিন, সিনেমাটিক কালার, এটা নিতেই হবে, যেন প্রতিনিয়ত জীবনযাত্রার লাইফস্টাইলের আপডেট চালায়, যেখানে লোকেরা অপ্রয়োজনীয় জিনিস
কিনতে বাধ্য বোধ করে। 3. সমাজ এবং পিয়ার প্রেসার। জেনজিজও সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলা, যেমন সোশ্যাল মিডিয়ায় পাড়ার নিয়ম, স্কুলের প্রতিযোগিতা। উদাহরণস্বরূপ প্রতি বছর স্কুলে নতুন ড্রেস, ব্যাগ, সাইকেল কেনার দরকার না থাকলেও কেনা, কারণ নতুন বছর বলে ব্যাপার, তাই তো। 4. বড় ফ্যাক্ট, শিশু পালনের খরচ তোমার মাসের বেতনের চেয়ে দ্রুত বাড়ে। তুমি যদি ঠিকঠাকভাবে না চলো তাহলে এই ফাঁদে পড়বে। এটা কোথা থেকে শুরু হয়েছে জানো? এই ফাঁদ আসলে কোনো ষড়যন্ত্র নয়, বরং 1970-এর পরের পরিবর্তনের ফল। কিছু শ্রমিকের বেতন স্থির বা অসমত বৃদ্ধি, মানে বেতন বাড়েনি, যা ছিল তাই আছে বা কিছুটা বৃদ্ধি পেয়েছে, কিন্তু অন্যদিকে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। ভালো করে বুঝো, ফাঁদের মূল প্রতিক্রিয়া হলো জীবনযাত্রার মুদ্রাস্ফীতি। ইনকাম বাড়লে খরচও তার সাথে মিলিয়ে যায় বা ছড়িয়ে পড়ে। বেতন বাড়লে বড় বাড়ি, ইএমআই, ট্যাক্স, ইউটিলিটি, রক্ষণাবেক্ষণ, প্রিমিয়াম, গাড়ি, প্রাইভেট স্কুল, ছুটি, গ্যারেজ, বাইরে খাওয়া, সোশ্যাল মিডিয়া, পিয়ার এবং আকাঙ্ক্ষা নিয়ে চালিত হও। ইনকাম বৃদ্ধি হতে না হতেই নতুন দায়িত্বে মিলিয়ে যায়। নেটওয়ার্ক বাড়ে না, এটি কাঠামোগত ব্যক্তিগত ব্যর্থতা নয়। বাড়ি, শিক্ষা, স্বাস্থ্য, শিশু পালনের মতন অপরিহার্য খরচ শহরের এলাকায় বেতনের চেয়ে দ্রুত বাড়ে। আশ্চর্যজনক তথ্য এর বিস্তারিত দেখা দেয়। উচ্চ ইনকামের লোকেরাও ঝুঁকিতে আছে। আমেরিকায় 2025 থেকে 26-এ $1 লাখ, ইন্ডিয়ান টাকায় প্রায় 83 লাখ ইনকামের 25 থেকে 48% লোক বেতন টু বেতন জীবনযাপন করে। এমনকি যারা $3 থেকে $5 লাখ ইনকাম করে তাদের 40% এরকম উচ্চ খরচ এবং ঋণের জন্য। ভারতও কোনো দিকে কম নয়। ভারত শহরে মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত পেশাদার যারা 20 থেকে 70 লাখ প্লাস ইনকাম করে। এইভাবে ইএমআই ট্যাক্স প্রায় 30% কার্যকর। আরবিআই এর তথ্য অনুসারে হাউস হোল্ডার ডেপ জিডিপি এর 41.3%, 5 বছরের গড় 38.3%-এর থেকে বেশি, মানে 5 থেকে 10% মধ্যবিত্ত পরিবার ডেপ ট্র্যাপে। তার মানে হলো প্রধান প্রতি ব্যক্তি ঋণ 2025 সাল অনুসারে 4,80,000। মানে এবারে ভেবে দেখো হচ্ছেটা কি। হাউস হোল্ড সেভিংস কমেছে। এক কথায় বলতে গেলে বেতন যদিও বাড়ে তাহলে বেতন বৃদ্ধির প্রায় ঋণেই যায়। বেতন বাড়লে যে তুমি সবকিছু সহজ সরল করবে তা কিন্তু না, তার বদলে সমস্যা টেনে আনে। যেমন বেতন বেড়েছে মানে তুমি তোমার স্বপ্নের গাড়ি বাড়ি কিনবে, তার সাথে আসবে ট্যাক্স, রক্ষণাবেক্ষণ, ইউটিলিটি, ইন্স্যুরেন্স ইত্যাদি নিয়ে আসে। এই বেতন বাড়ার টাকায় তুমি যে কিছুটা মধ্যবিত্ত থেকে ওপরে যাবে তা কিন্তু না, আবার নিচে নিয়ে আসবে। ঐতিহাসিকভাবে এই ফাঁদটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী 1945 থেকে 1970 সালের ভাঙনের ফলে উদ্ভূত হয়। একক ইনকামের বাড়ি, গাড়ি, পরিবার ছুটি, পেনশনের খরচে চলে যেত, কারণ মজুরি বাড়ছিল, শ্রমিক সংগঠনগুলি শক্তিশালী ছিল। 1980 থেকে 2000 সালের দশকে ফাঁদটি তৈরি হয়। মজুরি বাড়তে থাকা থেমে যায়, তার সাথে সহজেই ঋণ লোন পাওয়া যেত। যেমন ডিরেগুলেশনের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রেডিট কার্ডের ঋণ 3 গুণ বেড়ে যায়। ওয়ারেন বই তুলে ধরে যে প্রতিদিন ইনকামের পরিবারগুলি আগের একক ইনকামের পরিবারের তুলনায় প্রায় 75% বেশি ইনকাম করেও হাতে কম খরচের টাকা পেত এবং স্থায়ী বা একই রকম খরচের জন্য বেশি ঝুঁকিতে ছিল। 2008 সালের সংকট এই ফাঁদটি উন্মোচন করে। 2008 you had something close to a bubble in home real estate. 50 million people had mortgages roughly at that time out of 75. इससे पहले साल 2008 में जब वॉशिंगटन म्यूचुअल बैंक कोलैप्स हुआ था वो सबसे बड़ा था, जिसके बाद हमें 2008 की फाइनेंशियल क्राइसिस देखने को मिली। दुनिया भर में एक ग्लोबल रिसेशन आ गई थी। দেখা যায় অতিরিক্ত ঋণগ্রস্ত পরিবারগুলি বাড়ি হারায়, চাকরি হারায় এবং সঞ্চয় উদার হয়ে যায়। অর্থনৈতিকভাবে এই ঋণ থেকে পুনরুদ্ধার বা পুরোপুরি শোধ করে দেয় দিনমজুরের তুলনায় ধনীরা বেশি ছিল। বর্তমানে এখন 2010 থেকে 2026-এর মধ্যে গ্রিক ইকোনমি সাইড হাসেল এবং পরিশ্রমের ক্লান্তি টিকে থাকার কৌশল হিসাবে দেখা দিয়েছে। আর সফট লাইফ এবং অ্যান্টি হাসেল আন্দোলন এর অতিরিক্ত খাটুনির বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। বেশি ইনকাম করে এমন মানুষেরাও এখন ঝুঁকিতে, কারণ দৈনন্দিন জীবনের খরচ ইনকামের বৃদ্ধির চেয়ে এগিয়ে, মানে ইনকামের থেকে খরচ বেশি। ভারতের অর্থনৈতিক বাড়ার সত্ত্বেও শহরে চাপ, বাড়তি ইএমআই, জীবনযাত্রার প্রত্যাশা বিশ্বব্যাপী এই প্যাটার্নের সাথে মিলে যায়। ভৌগোলিকভাবে এই ফাঁদ বেশিরভাগ উন্নত দেশের ব্যয়বহুল মহানগর বা শহরতলিতে হয়, যেমন আমেরিকার সান ফ্রান্সিসকো, নিউ ইয়র্ক, লন্ডন ইত্যাদি দেশে, যেখানে বাড়ির দাম ইনকামের 9 থেকে 12 গুণ বা তারও বেশি এবং থাকার খরচ ইনকামের 25 থেকে 50% গ্রাস করে নেয়। তুলনামূলকভাবে কম খরচে গ্রামীণ এলাকায় কিছুটা স্বস্তি বা ভালোভাবে থাকা যায়। ভারতে যেমন হাওড়া, কলকাতা মহানগরীর তুলনায় গ্রামীণ এলাকায় কম খরচে স্বস্তি বা ভালোভাবে থাকা যায়। বাস্তব উদাহরণ হিসাবে শহরের বাড়িগুলিকে দেখলে মনে হয় যেন সাফল্যের বাড়ি, কিন্তু ইনকামে 40 থেকে 50% গ্রাস করে।
2026 সালে এই ফাঁদটি এতটা জরুরি হওয়ার কারণ হলো ঐতিহ্যবাহী নিয়মগুলি ভেঙে পড়েছে। শিক্ষা, কাঠামোগত পরিশ্রম, এমনকি পার্মানেন্ট চাকরিও নিশ্চয়তা দেয় না। মজুরির টাকা বাড়ে না, অথচ খরচের বেগ বাড়ছে। সহজ ঋণের মধ্যে ভঙ্গুরাত লুকিয়ে রাখে, উচ্চ আকাঙ্ক্ষা খরচের বোঝা বাড়ায়। অনেকে সবকিছু ঠিকঠাক করেও এই ফাঁদের গভীরে চলে যান, কারণ বেতন বৃদ্ধি সম্পদ গড়ার বদলে বড় খরচ চালাতে ব্যবহৃত হয়। সবার এই বিষয়ে সচেতন হওয়া জরুরি, কারণ স্বাধীনতা আটকে যায় যেমন একটা মানুষকে তার অপছন্দের চাকরিতেই আটকে রাখে শুধু মাসের খরচ চালানোর জন্য। তার ওই কাজটার প্রতি একটুকুও ইন্টারেস্ট নেই, তাও করছে। এইসব ছাড়াও মানসিক স্বাস্থ্য খারাপ হয়, আর্থিক চাপ, দুশ্চিন্তা, হতাশতা। যেমন এশিয়ার 70 থেকে 71% মধ্যবিত্তর মধ্যে দুশ্চিন্তা। ভারতে প্রচণ্ড চাপে হতাশতার ঝুঁকি দ্বিগুণ। আর সঞ্চয় তো নেই বললেই চলে। যেমন কারো শরীর খারাপ হলে ভালো হসপিটালে ভর্তি করার আগে ভাবতে হয়, তার সন্তানকে ভালো শিক্ষা দেওয়ার স্বপ্ন পূরণ হয় না। এদের মধ্যে অনেক মানুষই আছে যারা বড় কিছু করতে চায়, যেমন ব্যবসা শুরু করা, পছন্দের কাজে হাত দেওয়া, কেরিয়ার বদলানো। কিন্তু এদের মাথার বোঝা ঝুঁকি নিতে বাধা দেয়, যা ব্যক্তিগত ও সমাজের উদ্ভাবন ক্ষমতা ও উন্নতিকে আটকে দেয়। ভারতের পারিবারিক চাপ ও চাকরির প্রতিযোগিতা এই বৈশ্বিক সমস্যাকে আরও বাড়িয়ে দেয়। মুক্তির পথ শুরু হয় সচেতনতা ও তার পরের পদক্ষেপ দিয়ে। 1. পুরো 1 মাসের সব খরচ ট্র্যাক করো। অ্যাপ বা খাতায় লিখে দেখো কোথায় টাকা বেরিয়ে যাচ্ছে। মাসে 10 থেকে 20,000 টাকা খাওয়া দাওয়া, গাড়ি ভাড়া ইত্যাদি। 2. তোমার কেনটাকে নির্ধারণ করো। কেন এইসব করবে? জীবনে আসলে কি চাও সেটা আগে ঠিক করো। যেমন পরিবারকে সময় দিতে চাও, বন্ধুদেরকে সময় দিতে চাও, অন্যদের সাথে তাল মেলানোর চেষ্টা বাদ দাও। 3. বড় খরচগুলো কমানো শুরু করো। সবচেয়ে বড় খরচের জিনিসগুলোকে বাদ দাও বা কমাও, যেমন গাড়ির ইএমআই, বাইরে খাওয়া, অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন। বেতন বাড়লেই সেই বাড়তি টাকা সরিয়ে রেখে দাও, বা তুমি ইনভেস্ট করতেও পারো, তোমার ব্যাপার। আর অপ্রয়োজনীয় জিনিস কেনাকাটার আগে 30 দিন অপেক্ষা করো। তার পাশাপাশি ইনকামের উৎস তৈরি করো। এটা কিন্তু মনে রেখে দীর্ঘমেয়াদী বড় অঙ্গীকার যেমন বাড়ি গাড়ি এড়িয়ে চলো। প্রশ্ন এখন কিভাবে আরও বেশি উপার্জন করা যায়, কিভাবে কম খরচে অধিক স্বাধীনতা নিয়ে বাঁচা যায়, কিভাবে পরিবর্তন হওয়া উচিত। ফাঁদটি কাঠামোগত, তবে তা থেকে মুক্তি ব্যক্তিগত। নিয়মতান্ত্রিক কিছু সিদ্ধান্তের মাধ্যমে। সচেতনতা থেকেই পরিবর্তন শুরু, আর নিয়মতান্ত্রিক পদক্ষেপেই তা সফল হয়। থ্যাংক ইউ এই ডকুমেন্টারিটাকে পুরো দেখার জন্য। এই ডকুমেন্টারিটার মধ্যে অনেক জটিল ভাষা হয়ে গেছে। আমি পরের ডকুমেন্টারিটায় আরও সহজ ভাষা ব্যবহার করার চেষ্টা করব। এই ডকুমেন্টারির মধ্যে আমি যদি কোথাও কোনো কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই আমাকে মাফ করে দেবেন।